তোমাদের এইচএসের সিলেবাসে ক্লাস 12 সেমিস্টার 3-তে রয়েছে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, যেখানে ভারতের রেলপথ এই যে চ্যাপ্টারটি খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসটি যদি তুমি দেখে নাও পুরোপুরি অ্যানিমেটেড কমিক বুক রূপে, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটি পড়িয়ে দেবো এবং এমসিকিউ ও ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের একদম নোট ডাউন করে দেবো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এসবিআর এডটেকের এই চ্যানেলে। চলো শুরু করি আজকের এই টপিকটি, যেখানে আমরা পড়ে নিচ্ছি ভারতের রেলপথ ব্যবস্থা, যেটি ভারতকে গড়ে তুলেছে, ভারতকে উন্নত করেছে। ভারতের রেলপথ ব্যবস্থা শুরু হয় 1853 সালে ব্রিটিশদের উদ্যোগে, মনে রাখতে হবে। এবং এটা যখন শুরু হলো, স্থলপথে পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠলো আজ পর্যন্ত রেলপথ। যখন এটি শুরু হলো, ব্রিটিশরা এই প্রজেক্টকে নাম দিল লিপ ফরওয়ার্ড। লিপ মানে হচ্ছে ঝাঁপ, ফরওয়ার্ড মানে সামনে, মানে ভবিষ্যতের প্রতি একটা লম্বা ঝাঁপ বা ভবিষ্যৎকে উজ্জ্বল করার একটি পদ্ধতি। এখানে যদি আমাদের জানতে হয়, ভারতের রেলপথ ব্যবস্থা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়। মনে রাখবে, ফার্স্টে রয়েছে চীন, তারপরে ভারত হচ্ছে এশিয়াতে দ্বিতীয়। তারপর ভারতীয় রেলপথ যদি বলো বিশ্বের মধ্যে কত, তাহলে বিশ্বের চতুর্থতে রয়েছে। প্রথমে রয়েছে আমেরিকা, তারপরে রয়েছে চায়না, তারপরে রাশিয়া, তারপরে রয়েছে ভারত। এবং পুরো বিশ্বের মধ্যে ভারতের রেলপথ ব্যবস্থা দ্বিতীয় ব্যস্ততম, মানে মানুষজন এই রেলপথ ব্যবস্থাতেই কিন্তু বেশি ট্রাভেল আনাগোনা করে। এটা বিশ্বের মধ্যে দ্বিতীয় ব্যস্ততম, মনে রাখতে হবে। নেক্সটে আমরা চলে আসছি, দেখব ভারতে রেল চালু হলো কখন। তো প্রথম ভারতে রেল এলো 1853 সাল 16ই এপ্রিল। কোথায়? ভারতে প্রথম রেল এলো মহারাষ্ট্র অর্থাৎ মুম্বাই, সেখানে বড়ি বন্দর থেকে থানে অবধি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে ভারত কোথা থেকে কোথায় প্রথম রেল চালু হলো এবং কত দৈর্ঘ্য ছিল। 39 মাইল এতদূর অবধি রেল চললো প্রথমবারের জন্য 1853 সালের 16 এপ্রিল। তারপরে কলকাতায় কবে শুরু হলো? 1854 সাল। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, মুম্বাইয়ের পর সোজা কলকাতা কেন? কারণ হচ্ছে কলকাতা তখনকার দিনে রাজধানী ছিল, আর রাজধানীতে রেল চালু হলো পূর্ব ভারতের প্রথম, সেখানে হাওড়া থেকে হুগলি অবধি চালু হলো 24 মাইল। ওকে, কত সাল? 1854 সালের 15ই আগস্ট, ডেটটা অবশ্যই মনে থাকবে, স্বাধীনতা দিবস। তারপর 1856 সালের 24 জুন দক্ষিণ ভারতে প্রথম রেল চালু হলো। দেখো, প্রথম চালু হয়েছিল মুম্বাইয়ে, মহারাষ্ট্রতে। সেটা দক্ষিণ ভারতের না, সেটা পশ্চিম ভারতের মধ্যে পড়ে। যেহেতু ম্যাপের মধ্যে বাঁদিকে মুম্বাই পড়ে, তো পশ্চিম ভারত। তারপরে কি পূর্ব ভারতে চালু হলো, পূর্ব পশ্চিম দুটাই হলো। এবার নিচের দিকে মানে দক্ষিণ ভারতে প্রথম শুরু হলো তামিলনাড়ুর রায়াপুরম, মানে মাদ্রাস থেকে আরকোট অবধি, যেটা 24 মাইল ছিল। তারপরে মধ্য ভারত বলতে গেলে উত্তরপ্রদেশ, এলাহাবাদ, কানপুর, সেখানে শুরু হলো 1859 সালের 13ই মার্চ, এবং এখানে সব থেকে দীর্ঘ 119 মাইল অবধি রেল চলাচল করলো। তাহলে দুটো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ভারতে প্রথম রেল কবে চালু হয়েছিল, কলকাতায় প্রথম রেল কোথায় চালু হয়েছিল, কলকাতায় কোথা থেকে কোথায় রেল চালু হয়েছিল, আর ভারতে প্রথম রেল কোথা থেকে কোথায় চলেছিল, মহারাষ্ট্রর সেই বরিভলি থেকে থানে অবধি। এবার ভারতবর্ষে কতটা রেলপথ রয়েছে? যদি দৈর্ঘ্যর দিক থেকে বলি, তাহলে ভারতবর্ষে 69,181 কিমি রেলপথ, মানে রেলের ট্র্যাকস রয়েছে। ঠিক আছে, রেলপথ রয়েছে। কিন্তু আবার রেলওয়ে ট্র্যাক যদি বলো, রেলওয়ে ট্র্যাক কিন্তু এরও ডবল, মানে 1,35,207 কিমি এতটা রেলওয়ে ট্র্যাক আছে। এবার তোমরা ভাবতে পারো, স্যার দৈর্ঘ্য বলছে এখানে টোটাল এত, তারপর আবার রেলওয়ে ট্র্যাক এত বেশি কেন? কারণ হচ্ছে একই রুটে কিন্তু একটা ট্র্যাক থাকে না, দুটো ট্র্যাক থাকে, তাই না? একটা দিয়ে যাওয়ার জন্য, একটা দিয়ে ফিরে আসার জন্য, যাতে দুটো রেল একসঙ্গে চলাচল করতে পারে। তার জন্য ট্র্যাক মানে এই যে লাইনগুলোর দৈর্ঘ্য অনেক বেশি। আর যদি বলি পথের দৈর্ঘ্য, রেলপথ কতটা আছে, তাহলে ওটা হচ্ছে 69, আর এখানে রয়েছে 1,35,000। আচ্ছা, এবার ভারতের রেল কি করে ডেভেলপ করা শুরু করলো? তো মনে রাখতে হবে 1999 সালে মাত্র ভারতের 10টি অঞ্চলে কিন্তু রেল ছিল। তারপর 2002 সালে 7টি আরও নতুন অঞ্চল অ্যাড করা হলো। তারপরে 2010 সালে 18তম রেলপথ হিসেবে কলকাতা মেট্রো রেলওয়ে আত্মপ্রকাশ পায়, অর্থাৎ কলকাতার যে পাতাল রেল সেটা শুরু হয়। তারপর 19তম রেলপথ, সেটি দক্ষিণ উপকূল রেলপথ হিসেবে নবীনতম আত্মপ্রকাশ করে। মানে সেই 19তম রেলপথ যদি কোথায় হয়েছিল, সেটা মনে রাখতে হবে দক্ষিণ উপকূল।
সব থেকে ইম্পর্টেন্ট এখানে 2010 সালে সেই আমাদের কলকাতা মেট্রো শুরু হয়। ওকে, এটা মনে রাখার বিষয়, আর দৈর্ঘ্যগুলো মনে রাখার বিষয় যে কত কিমি। টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না? কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই এসবিআই এডটেক নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্টস সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199 পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, স্ক্রিনে থাকা যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199-এ, আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএস এর পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে। প্রশ্নবিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো এসবিআই এডটেক অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199-এ পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে? এরপরে আরও কয়েকটি নবগঠিত রেল জোন রয়েছে, সেগুলোর নাম দেখে নাও। এগুলো আসবে না, ঠিক আছে? এই জিনিস যে আছে এটা কিন্তু পরীক্ষায় আসবে না। নামগুলো শুধু একটু দেখে নাও যে ভুবনেশ্বর কোন কোস্টের মধ্যে পড়ে। ইস্ট কোস্ট মানে হচ্ছে পূর্ব অঞ্চল। পূর্ব মানে কি? এই অঞ্চলটা। এখানে উড়িষ্যার ভুবনেশ্বর পড়ে, তার জন্য এটা পড়ছে ইস্ট কোস্ট। তারপরে কি নর্থ সেন্ট্রাল যেটা রয়েছে, নর্থ সেন্ট্রাল মানে এই অঞ্চলটা, ঠিক আছে? নর্থ মানে উপরে বোঝায়, মনে রাখবে। ম্যাপের মধ্যে ডান দিকটা হচ্ছে পূর্ব, বাঁ দিকটা হচ্ছে পশ্চিম, মাথা হচ্ছে উত্তর এবং পা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? তো এই উত্তর পূর্ব অঞ্চলটা এটা পড়বে, ঠিক আছে? বা উত্তর মধ্য অঞ্চলটা এটা পড়বে। নামগুলো দেখে নিও, পারলে নোট করে নিও। এরপরে রেলের শ্রেণী বিভাগ আছে। ভারতবর্ষের মধ্যে রেল কত ধরনের আছে? একটা প্রথমে বুঝতে হবে, রেল মাটির ওপর দিয়ে চলে, মাটির নিচ দিয়েও চলে, মনে রাখবে, ঠিক আছে? কলকাতার মধ্যে যেমন পাতাল রেল রয়েছে, তো দুটো ভাগ আছে। এবার রেল আবার ভাগ করলে অন্তর্দেশীয় আছে, মানে প্রতিবেশী দেশের সঙ্গে যে যোগাযোগ হয়, যেমন কলকাতা থেকে ঢাকা অবধি মৈত্রী এক্সপ্রেস চলে বা মৈত্রী যে ট্রেনটি চলে, সেটা কিন্তু দুটো দেশের মধ্যে চলে, মনে রাখতে হবে। এবার এক্সপ্রেস ট্রেন, এটা হয় দূরগামী ট্রেন, যেগুলো দূর অবধি যায়, যেমন কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ি থেকে বেনারসি, তারপরে কলকাতা থেকে মুম্বাই, এগুলো হচ্ছে দূরগামী ট্রেন, তো এদেরকে বলা হয় এক্সপ্রেস ট্রেন, যেমন দিল্লি মিরাট। তারপর ইন্টারসিটি, ইন্টারসিটি মানে হচ্ছে সিটি বোঝায়, এক শহর থেকে আরেক শহর, যেমন কলকাতা থেকে ধরে নাও মালদা অবধি, তারপর শিলিগুড়ি থেকে মালদা টাউন অবধি, এগুলো হচ্ছে ইন্টারসিটি বলা হয়। ওকে, এগুলো লোকাল ট্রেন বলা হয়। ওকে, এরপরে আমরা নেক্সট আসছি টপিকে, যেটা হচ্ছে গেজ কি। মানে গেজ মানে হচ্ছে এখানে ট্র্যাককে বোঝায়। ওকে, দূরত্বকে কি বলে? ট্র্যাকের দূরত্বকে গেজ বলে। মানে এখান থেকে এটার দূরত্বটা যতটা হবে সেটাকে বলা হয় গেজ। ব্রড গেজ মানে সবচেয়ে চওড়া, সব থেকে চওড়া লাইন কোনগুলো হয়? মালগাড়ির জন্য। তারপরে স্ট্যান্ডার্ড গেজ, যেগুলোতে এক্সপ্রেস ট্রেন চলে, নর্মাল প্যাসেঞ্জার ট্রেন চলে। তারপর মিটার গেজ, মিটার গেজের মধ্যেও কিন্তু সেই ধরে নাও মেট্রো লাইনগুলো হয়, মেট্রো বুঝতেই পারছো, পাতাল রেল, তারপর যে ওপরে দিল্লি মেট্রো থাকে, মুম্বাই মেট্রো, এগুলো। আর ন্যারো গেজ মানে হচ্ছে সব থেকে সরু, যেটাতে টয় ট্রেন চলে। দার্জিলিংয়ে তোমরা দেখতে পাবে টয় ট্রেন, বা কোনো ছোট জায়গাতে যেখানে বেশি দূর অবধি যাবে না কোনো ট্রেনটা, আর বগি খুবই কম, যেগুলোতে বেশি কম্পার্টমেন্ট নেই, সেগুলোতে ন্যারো গেজে কিন্তু চলে এই ট্রেনগুলি। ওকে, ব্রড গেজের মধ্যে দেখে নাও উদাহরণ,
দেখতে পাচ্ছ তোমরা এখানে শুধুমাত্র ব্রড গেজের মধ্যে এটা মনে রাখতে হবে দূরত্বটা 1.676, 1.6টা মনে রাখলেই হবে যেহেতু অপশন দেবে। তারপরে মনে রাখতে হবে প্রথম ট্রেন কখন 1853 সালের প্রথম ট্রেনটি যেটি চালু হয়েছিল ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে থানে অবধি এই ব্রড গেজেই চলেছিল। ওকে, তো ভারতে কোন গেজে প্রথম ট্রেন চালু হয়? ব্রড গেজ। তারপরে স্ট্যান্ডার্ড গেজ যেটা আছে দূরত্ব দেখে নাও, এবং মেট্রোগুলি চলে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সটে আসছি। আমরা এবার ডিসকাস করে নেব আমাদের একটি ব্যাচ নতুন লঞ্চ হয়েছে যেখানে তোমরা 199-এর বিনিময়ে শুধুমাত্র 199 দিয়ে এই সাবজেক্টগুলির নোটস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু শুধুমাত্র একটি সাবজেক্ট নয়, তোমার 5টি বা 6টি সাবজেক্ট রয়েছে, যেমন বাংলা, ইংলিশ, বাকি যা কিছু থাকতে পারে, সংস্কৃত থাকতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত 5টি এবং 6টি সাবজেক্টের নোটস মিলিয়ে মাত্র 199-এর নোটস দেওয়া হচ্ছে, সাজেশন নোটস, প্রিমিয়াম নোটস। এই নোটসগুলো কিন্তু এবিটিএ, প্রশ্নবিচিত্রা এবং সেই স্বনামধন্য স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করে দেওয়া হয়েছে। এই নোটসগুলো সব থেকে ইম্পর্টেন্ট নোটস দেওয়া হয়েছে। কোনো চ্যাপ্টারে ধরে নাও মানে বইয়ে রয়েছে 600টা কোশ্চেন, সেখানে এই নোটসগুলোতে তুমি পাবে মাত্র 150টা অথবা 100টি কোশ্চেন। এত একদম সিলেক্টেড ওয়েতে দেওয়া হয়েছে, আর সঙ্গে ফ্যাক্টস দেওয়া হয়েছে, শুধুমাত্র অপশন না আর উত্তর না, উত্তরটি কেন হলো সেটিও বুঝিয়ে দেওয়া আছে। তো নোটসগুলো যদি তুমি নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা এই যে আমার অ্যাপটি রয়েছে SBR টেক অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে দেখবে SBR টেক অ্যাপ দেওয়া আছে। তো এটি ডাউনলোড করে অবশ্যই তুমি নিয়ে নিতে পারো। 199-এর সমস্ত সাবজেক্টের নোটস তুমি পেয়ে যাবে। দেখে নাও কী কী সাবজেক্ট রয়েছে। ওকে, সমস্ত এই সাবজেক্টগুলো আর্টসের জন্য বলে রাখি, এগুলো পেয়ে যাবে। এরপরে চলে আসছি মিটার গেজ। মিটার গেজ বা ন্যারো গেজ, যেটি আমি বললাম ছোট ছোট ট্রেন চলে, ছোট ছোট ট্রেন চলে। এই যে দেখো মিটার গেজ কোথায় দেখা যায়? নীলগিরি পার্বত্য রেলওয়েতে, মনে রাখতে হবে। আর কত পার্সেন্ট নেটওয়ার্ক? শুধুমাত্র 21% নেটওয়ার্ক এটি রয়েছে বর্তমানে। ওকে, নেটওয়ার্ক মানে কতটা ছড়িয়ে আছে ভারতবর্ষের মধ্যে? 21%। ন্যারো গেজ যেটা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে টয় ট্রেন হিসেবে দেখা যায়, দার্জিলিংয়ে হিমালয়ান রেলওয়ে, কালকা শিমলা একটি টয় ট্রেন রয়েছে। তারপর দূরত্ব দেখে নাও ন্যারো গেজের 0.6 অথবা 0.76। এখানে একটি ফ্যাক্ট মনে রাখার মতো আছে, 1990 সালের 1 এপ্রিল ভারত সরকার সব মিটার ও ন্যারো লাইনকে ব্রড গেজে এখন রূপান্তরিত করেছে, মানে যাতে ইঞ্জিনটা আরও বাড়াতে পারে এবং বেশি লোড নেওয়া যায়। ভারতের অর্থনীতিতে কিন্তু এই আমাদের ভারতের রেলপথ অনেকটা বেশি কিন্তু তার মানে ভূমিকা প্রদান করে। ওকে, তো ভারতের অর্থনীতিতে কয়লা খনি, আকরিক লোহা শিল্পের সে যে মূল উত্তোলন হয় সেগুলোকে কারখানা অবধি পৌঁছে দেওয়া, শিল্পের যে কাঁচামাল যন্ত্র সেগুলো পৌঁছে দেওয়া, সঙ্গে সাধারণ মানুষ যে যাতায়াত করে সেগুলো। লোকাল ট্রেনের গড় ভাড়া মাত্র 36 পয়সা পার কিমি, মানে তুমি ধরে নাও 15 কিলোমিটার যাচ্ছ তো 5 টাকা পড়ছে। তারপর তুমি 500 কিলোমিটার যাচ্ছ তো 100 টাকা পড়ছে। যেমন কলকাতা থেকে শিলিগুড়ির যদি তুমি বলো জেনারেল টিকিট 200 টাকা 250 টাকার মধ্যেই হয়ে যায়। তো 200 টাকা 250 টাকায় তুমি 500 কিলোমিটার চলে আসছো। এটা কিন্তু রেলের জন্যই পসিবল হয়েছে। ওকে, কৃষি উন্নয়ন, কৃষির সার, বীজ, উৎপাদিত শস্য, যেমন আমাদের এই যেগুলো অঞ্চল আছে ডুয়ার্স অঞ্চল, সেগুলোতে খুব বেশি চড়াই ডুয়ার্স অঞ্চলে খুব বেশি উৎপাদন হয় শাকসবজি, সেগুলোকে কলকাতা, মুম্বাই, তারপর হরিয়ানা এগুলো জায়গাতে পৌঁছে দেওয়া, এগুলো কিন্তু রেল করে এবং দ্রুত পৌঁছে দেওয়া যায়। দ্রুততা এবং প্রতিরক্ষা, রেল এখন আস্তে আস্তে কিন্তু দ্রুত হচ্ছে। ভারতের দ্রুততম রেলওয়ে যেটা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, সর্বোচ্চ এটি দৌড়তে পারে 180 কিমি প্রতি ঘন্টাতে। তার মানে এখান থেকে কলকাতা যেতে আগে যা সময় লাগতো 12 ঘন্টা, সেটি নেমে এসেছে মাত্র 4 থেকে 6 ঘন্টাতে। সামরিক, দেখো কোনো দিন যদি হঠাৎ করে কোনো দেশের সঙ্গে যুদ্ধ লেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে ট্যাঙ্ক অথবা সেই গোলা বারুদ এবং বন্দুক এগুলো পৌঁছে দেওয়ার জন্য কি দরকার? রেল দরকার, কারণ অনেক বড় বড় কিন্তু মালপত্র যাবে এবং সেগুলি শুধুমাত্র কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া যাবে। বিপর্যয় মোকাবিলা, কোথায় কোনো বন্যা হলে, ভূমিকম্প হলে সেখান থেকে মানুষজনদের উদ্ধার এবং সেখানে জিনিসপত্র পৌঁছে দেওয়াতে রেল কিন্তু নিজের ভূমিকা লাভ করে। ওকে, এরপরে ভারতীয় রেলপথের প্রধান সমস্যাগুলি, সবথেকে বড় সমস্যা যেটি, মানুষজন বিনা টিকিটে কিন্তু রেলে ওঠে এবং এর ফলে আমাদের ভারতবর্ষ তথা রেলের অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়।
ও অনুন্নত পরিকাঠামো, পুরনো সিগন্যালিং ব্যবস্থা এখনও ওই হলুদ, লাল, সবুজ ওগুলোই দেখা যায়, এমনকি কোনো স্মার্ট সিগন্যালিং ব্যবস্থা নেই। ঠিক আছে, তারপর যন্ত্রপাতি, ইঞ্জিন এগুলো কিন্তু দেরিতে চলে, ফলে ট্রেন লেট হয় আর আমাদের কিন্তু যেতে কোথাও দেরি হয়। ভূপ্রাকৃতিক সীমাবদ্ধতা, ভারত হচ্ছে একটা বিশাল দেশ যেখানে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, অনেক লেকস রয়েছে, হ্রদ রয়েছে, অনেক বড় বড় সেখানে মালভূমি রয়েছে, যেগুলোকে কিন্তু রেলপথ বসাতে অনেক বেশি অসুবিধা হয়। যেমন এই সিকিমের এরিয়াতে এখন রেল সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, যেখানে পাহাড় কেটে সেখানে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে রেলের জন্য, যেগুলো আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হচ্ছে, কারণ অনেক বেশি টাইম লাগছে। যেখানে আমেরিকার মতো দেশগুলোতে সমান জায়গাতে রেলপথ বসাতে অত অসুবিধা হয় না, কিন্তু ভারতবর্ষে যেহেতু অনেক ভূমিরূপ রয়েছে, বৈচিত্র্য রয়েছে, বলে রেলের অসুবিধা হচ্ছে এখানে লাইনগুলো বসাতে। তারপর লাইন স্থাপন, প্ল্যাটফর্ম নির্মাণে অনেক টাকা প্রয়োজন হয়। বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস হলে আবার লাইনগুলো মানে সেগুলো সেখান থেকে আঁকাবাঁকা হয়ে যায়, সেগুলোকে সোজা করতে হয়, সেগুলোকে ঠিক করতে হয়, রেল বন্ধ থাকে, এগুলো হচ্ছে সমস্যা। ভবিষ্যতের যে পরিকল্পনা, যেটা আমরা সড়ক পথে পড়েছি, যে একটা হীরক চতুর্ভুজ আছে, মানে 4টা শহরকে কানেক্ট করা হবে। এখানে রয়েছে কি, এখানে রয়েছে দিল্লি, তাই না, এখানে কি রয়েছে কলকাতা, এখানে কি রয়েছে চেন্নাই, আর এখানে কি রয়েছে মুম্বাই, তাই না, এই যে কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লি, এগুলোকে কানেক্ট করা হবে বুলেট ট্রেনের দ্বারা। বুলেট ট্রেনের স্পিড কত থাকবে, 350 কিমি প্রতি ঘন্টা, মানে এখান থেকে তুমি যদি এখানে যেতে চাও মাত্র 2 ঘন্টায় পৌঁছতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে মাত্র 3 ঘন্টার মধ্যে, এখান থেকে এখানে যেতে পারবে মাত্র 3 ঘন্টার মধ্যে, এখান থেকে এখানে যেতে পারবে মাত্র 3 ঘন্টার মধ্যে, মানে এত স্পিডে ট্রেনগুলো চলবে। তো এর ফলে কি হবে, আমাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা একদমই চেঞ্জ হয়ে যাবে। কখনো কারো যদি ইমার্জেন্সি দরকার হয়, যেমন অনেকে পেশেন্ট থাকে, অনেকে যেমন মালপত্র তাড়াতাড়ি পৌঁছতে হবে, অনেকের যেমন অনেক দামি দামি মালপত্র কিন্তু খুব তাড়াতাড়ি দরকার হয়, বা সামরিক ব্যবস্থা যেমন সেনাদের কোনো ট্যাঙ্ক বা কোনো কিছু দরকার, খুব ইজিলি তাড়াতাড়ি পৌঁছানো যাবে, এটাকে বানানো হচ্ছে হীরক চতুর্ভুজ। এটাকে 4টা মহানগরীকে কিন্তু কানেক্ট করা হচ্ছে। 2014 সালের 9 জুন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এর উদ্বোধন করেন। হীরক চতুর্ভুজের কে উদ্বোধন করেন, অবশ্যই নামটি দেখে রাখবে। আর এখানে কটি করিডোর রয়েছে, 6টি রেলপথ তৈরি হচ্ছে। কলকাতা দিল্লি 1447 কিমি, আর কলকাতা চেন্নাই 1670 কিমি। ঠিক আছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু কে উদ্বোধন করেছে আর মহানগরগুলি কি আর হীরক চতুর্ভুজ কি, এটা মনে রাখতে হবে। এরপরে হাইপারলুপ ট্র্যাক, যেটি আমাদের আইআইটিতে তৈরি হচ্ছে, আইআইটি মাদ্রাস, সেখানে একটি টানেলের মতো বানানো হচ্ছে। টানেল মানে সবাই বোঝো, গুহাকে বোঝায়। সেই গুহাটিকে বড় একটি চুম্বকের দ্বারা বা লোহার দ্বারা, লোহা তো নয়, চুম্বকের দ্বারা ঘিরে রাখা হবে। সের ভিতর দিয়ে কিন্তু এই বুলেট ট্রেনটি চলবে। ঠিক আছে, হাইপার লুপ মানে সের ভিতর দিয়ে একটি বুলেট ট্রেন চলবে, যেটির স্পিড হবে কমপক্ষে 1000 কিলোমিটার পার ঘন্টা। কত কিলোমিটার, 1000 কিলোমিটার। 1 ঘন্টাতে এইখান থেকে তুমি দিল্লি পৌঁছতে পারবে, আধা ঘন্টাতে তুমি শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছতে পারবে, আধা ঘন্টাতে, এরকম স্পিড থাকবে। এটাকে বলা হয় হাইপার লুপ ট্রেন। দেখো, আমাদের জীবনযাত্রা, আমরা সেই 2G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্ক থেকে 5Gতে এসেছি। এখন আমরা যে কোনো জিনিস সহজেই ডাউনলোড করতে পারি, শিখতে পারি, দেখতে পারি। এই ব্যবস্থাগুলো তোমাদের বাবার বয়সে বা তোমাদের বড় দিদি দাদা যারা বয়স এখন বেড়ে গিয়েছে তাদের সময় কিন্তু ছিল না। আমাদের সময় সেরকম ব্যবস্থা ছিল না। আমি 2G চালিয়েছি, 5Gতে এসেছো, কত কিছু পেয়ে গেছো, কত কিছু চেঞ্জেস হয়েছে, তোমার বাড়ি ভালো হয়েছে, তোমার পোশাক ভালো হয়েছে, তোমার পড়াশোনা ভালো হয়েছে। এরকম যোগাযোগ ব্যবস্থা যখন ভালো হবে তখন আরও বেশি চেঞ্জ হয়ে যাবে। তখন হয়তো আমরা 5G না, তখন আমরা হয়তো 8G বা 9G চালাবো। ওকে, তো এগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের ভারতের উন্নতির জন্য। আর এই হাইপারলুপ কোথায় তৈরি হচ্ছে, আইআইটি মাদ্রাস, শুধু এটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, হাইপারলুপ কি। এরপরে আমি তাহলে নিয়ে আসলাম তোমাদের জন্য সেই আবার মাইন্ড ম্যাপ, যেখানে পুরো এই চ্যাপ্টারটিকে আমরা একটু রিভাইজ করে নিই। প্রথম ট্রেন কোথায় চালু হলো দেখে নাও। প্রথম বিশ্বে কত আমাদের ট্রেন ব্যবস্থা, রেল ব্যবস্থা, চতুর্থ। ব্রড গেজ দেখে নাও 1.676, স্ট্যান্ডার্ড গেজ 1.4, মিটার গেজ 1 মিটার, ন্যারো গেজ 0.6 অথবা 0.7। নবীনতম জোন যেটা শুরু হয়েছে বিশাখাপত্তনম। কলকাতা মেট্রো কবে, 2010-এ। বন্দে ভারতের স্পিড কত, 180 কিমি পার ঘন্টা। হীরক চতুর্ভুজে কোন কোন রাজ্য রয়েছে দেখে নাও, রাজ্য না শহর, সরি,
মেগা সিটি যেগুলোকে বলা হয়, মেগা সিটি কোন কোন? হাইপারলুপ ট্র্যাক আইআইটি মাদ্রাস, এবং সেই উপাধি কি দেওয়া হয়েছে? ভারতের জাতীয় জীবনরেখা রেলপথকে বলা হয়েছে। আরেকটি জিনিস মিস হয়ে গেছে এখানে, যেটি হচ্ছে যে এই হীরক চতুর্ভুজকে উদ্বোধন কে করেছিল? প্রণব মুখার্জি 2014 সালে, মনে রাখতে হবে। ডিএফসি বনাম WDFC, এই যে ডেডিকেটেড ফ্রেট করিডোর আমি বললাম, ইডিএফসি মানে হচ্ছে ইস্টার্ন জোন, মানে আমাদের পূর্ব দিকটা, আমাদের যে এই কলকাতা আছে এরিয়া অথবা শিলিগুড়ি এরিয়া আছে, আসাম এরিয়া আছে, এগুলোকে বলে ইডিএফসি বা ইস্টার্ন এরিয়া। WDFC মানে হচ্ছে সেই গুজরাট, মুম্বাই, সেই এরিয়াগুলো। ওকে, তো ইডিএফসির দূরত্ব দেখো, এটা দেখো দৈর্ঘ্য, কলকাতা থেকে ডানকুনি থেকে পাঞ্জাবের লুধিয়ানা অবধি এটা বিস্তার, তারপরে মুম্বাই থেকে জওহরলাল নেহেরু বন্দর থেকে হরিয়ানার দাদরি অবধি এটার বিস্তার রয়েছে। উদ্দেশ্য কি ইডিএফসির? কয়লা, লোহা, কৃষিজাত পণ্য পরিবহনের জন্য। আরেকটি রয়েছে এখানে কি? WDFC, যেহেতু পশ্চিম দিকে মুম্বাই বন্দর রয়েছে, গুজরাট বন্দর রয়েছে, তো বন্দর থেকে এক্সপোর্ট ইম্পোর্ট কন্টেনার পরিবহন, মানে যেই কন্টেনারগুলিতে বড় বড় জিনিসপত্র আসে, যেমন গাড়ি আসে, যেমন অনেক বড় বড় ভারী ইঞ্জিনগুলো আসে গাড়ির, সেগুলো এই কন্টেনারে করে যাবে সেই গুজরাট এরিয়াগুলোতে, ঠিক আছে? আর আমাদের এদিকে শুধুমাত্র কৃষিকাজ এবং পার্সেল এগুলো আসবে। বুঝতে পারছো ইস্টার্ন এরিয়াটা? এরপরে আমরা নেক্সটে আসি মনোরেল। মনোরেল জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আমরা এগুলো কার্টুনের মধ্যে দেখি এবং বড় বড় উন্নত দেশের মধ্যে দেখি। এই মনোরেল কোথায় দেখা যায়? এগুলি দেখা যায় চায়নাতে, ইন্দোনেশিয়াতে, ঠিক আছে? ইন্দোনেশিয়া না, সিঙ্গাপুরে দেখা যায়, ঠিক আছে? তো ভারতবর্ষের মধ্যেও এই মনোরেল কিন্তু চলে। কোথায় চলে আমি তোমাদের বলবো। বিশ্বে প্রথম মনোরেল শুরু হয় কিন্তু আমাদের রাশিয়াতে 1820 সালে, এটা মনে রাখতে হবে। বিশ্বে প্রথম মনোরেল কোথায় চালু হয়, কত সালে চালু হয়। নেক্সট আমরা চলে আসি যে ভারতবর্ষে এটা কোথায় চলছে, সেটা চলছে মুম্বাইয়ের মধ্যে, ভারতে প্রথম, এবং বর্তমানে এটি 20 কিমি চলছে কিন্তু, মানে পুরো মুম্বাইয়ের মধ্যে এটা কিন্তু চলে। কোথা থেকে? চেম্বুর থেকে ওয়াদলা থেকে সেন্ট গরাজ, সেই মহারাজ চক অব্দি চলে। ওকে, মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি, এই যে নিয়ন্ত্রক করে কে মনোরেলকে? মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। এই মনোরেল মানে কি? একটি লাইন থাকবে, একটি লাইন দিয়ে সেই রেলটি চলবে, আর এই লাইনটি উল্টা থাকলেও রেলটা পড়বে না। কেন? কারণ এই যে কাঠামোটা সেটা লাইনের সঙ্গে আটকা থাকে। যেমন ছোট ছোট বিয়ারিং বলগুলো থাকে না, ছোট ছোট চাকাগুলো থাকে, সেই চাকাগুলো নিচে চলছে এবং পুরোটা কানেক্টেড আছে, এটা খুলে পড়বে না, ঠিক আছে? নেক্সট আমরা আসি ভূগর্ভস্থ পাতাল রেল, যেটা আমরা কলকাতার মধ্যে দেখি এবং কলকাতার এটি গর্ব। এটা শুরু কবে হয়েছিল? উত্তর দক্ষিণ মেট্রোর শিলান্যাস হয় 1972 সালে। ভারতে প্রথম মেট্রো চালু হয় 24 অক্টোবর 1984 সালে। এসপ্লেনেড থেকে ভবানীপুর পর্যন্ত প্রথম রুট কলকাতায় চালু হয়, যেটা 3.4 কিমি ছিল। যানজট কমাতে মাটির তলায় এই কলকাতার জীবনরেখা বা পাতাল রেল শুরু হয়, এবং পাতাল রেলটা কলকাতায় শুরু হয়েছিল প্রথম। কেন? কারণ কলকাতা ছিল রাজধানী, এবং রাজধানী থাকার ফলে সবাই এখানেই প্রথম কিন্তু এটি তৈরি করেছিল, কারণ সাহেব বাবুরা এবং বড় বড় যে কর্তারা এখানেই থাকতো। টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া 1995 সালে শুরু হলো, এটা কবি সুভাষ পর্যন্ত প্রসারিত ছিল। 2009 সালের কথা এটা। তারপরে 2009 সালে কি হলো? দমদম থেকে টালিগঞ্জ অবধি সম্পূর্ণ পথে রেল শুরু হলো, দেখে নাও। তারপরে 2010 থেকে দমদম নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর 2021 সালে নতুন করে তৈরি হয়েছে। আধুনিক মেট্রো প্রজেক্ট যেটা চলছে সেটা হচ্ছে ব্লু লাইন, যেটা দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া শুরু হয়েছে। জোকা থেকে বিবাদীবাগ, যেটা কাজ চলছে। গ্রিন লাইন সল্টলেক 5 থেকে হাওড়া ময়দান অবধি এটা নতুন শুরু হয়েছে। ওকে, এই প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে ভারতের বৃহত্তম আন্ডার ওয়াটার মেট্রো, যেটা হুগলি নদীর তলা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর হাওড়ার সঙ্গে কলকাতাকে কানেক্ট করছে। এটা এমসিকিউ আসতে পারে, অবশ্যই দেখে নিও। দিল্লি মেট্রো আবার ভারতের বৃহত্তম নেটওয়ার্ক। কলকাতার পরে যদি বলো যে দিল্লি মেট্রো কিন্তু সব থেকে বড়, কলকাতার পরে মানে
বিশেষতমভাবে কিন্তু দিল্লি সব থেকে বড় নেটওয়ার্ক মেট্রোর। এখানে মানুষজন কিন্তু মেট্রোতেই চলাচল করে, কারণ মেট্রো সব থেকে বেশি টাইমলি পৌঁছায় মানুষদের এবং সব থেকে কম টাইমে সেখানে পৌঁছানো যায়, কোনো যানজট নেই, ঠিক, আর সব থেকে আরামে পৌঁছানো যায়। দিল্লি মেট্রো যে রয়েছে সেটাকে শর্টকাটে ডিআরএমসি বলে। 1995 সালে এটি তৈরি হয়। ইউএনওতে এটা 2011 সালে পৃথিবীর প্রথম কার্বন ক্রেডিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা পায়, কারণ দিল্লি মেট্রো যে আছে কোনো কিন্তু পেট্রোল বা ডিজেল অথবা কয়লাতে চলে না, এটা চলে পুরোপুরি ইলেকট্রিসিটিতে বা যে ওয়্যারসের মাধ্যমে। তো কোনো কিন্তু ধোঁয়া ছাড়ে না অথবা কোনো পরিবেশ দূষণ করে না, তার জন্য এটাকে কার্বন ক্রেডিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। ভারতের বৃহত্তম ব্যস্ততম মেট্রো পথ যদি বলা হয়, দিল্লি মেট্রোই হলো সেটা। পুরো শহরের মধ্যে 390 কিমি এটা ছড়িয়ে আছে। দক্ষিণের চমক হিসেবে যদি দেখো, ব্যাঙ্গালোরের মধ্যে রয়েছে নামা মেট্রো, যেটি জাপানের সহায়তায় ব্যাঙ্গালুরুতে গঠিত হয় 2011 সালের 20 অক্টোবর। নামকরণ দেওয়া হয় এটি নামা মেট্রো। ওকে, এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম, 69.66। তো আমি যেটা বললাম, ভারতের মধ্যে সব থেকে বৃহৎ নেটওয়ার্ক হচ্ছে মেট্রোর দিল্লি, তারপরে রয়েছে ব্যাঙ্গালোর, আর কলকাতা রয়েছে পাতাল রেলের জন্য বিখ্যাত। কলকাতায় পাতাল রেল কোথা থেকে কোথায় শুরু হয়েছিল সব কিছু দেখালাম, ওগুলো কিন্তু মনে রেখো। কোচি ওয়াটার মেট্রো, কোচি হচ্ছে কেরালাতে অবস্থিত। কেরালার মধ্যে যে কোচি আছে, এখানে কিন্তু অনেক বেশি নদী এবং লেকস আছে, তার জন্য যেহেতু সমুদ্রের পাশে কেরালা, তার জন্য জল বেশি সেখানে। তা অনেক নদী থাকার জন্য সেখানে রেল বসানো সম্ভব নয়, রেলপথ, কারণ রেলপথের মধ্যে বন্যা হয়ে যেতে পারে, রেলপথ ভেঙে ভেতরে ঢুকে যেতে পারে মাটির ভেতরে, ঠিক না? তো তার জন্য সেখানে জলপথে মেট্রো চালু হয়েছে, যদিও এটা জলপথের মধ্যে থাকা উচিত, কিন্তু এটা রেলের মধ্যেই পড়ে, তার জন্য এখানে পড়ছি আমরা। কেরালা সরকারের অধীনে এটা চলে। ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প চালু হয় 15 ফেব্রুয়ারি 2021-এ, মানে 2021 নতুন, বেশি দিন হয়নি, তখন থেকে কেরালাতে এই মেট্রো চলছে, যেখানে অনেকগুলি ছোট ছোট দ্বীপকে এগুলো কানেক্ট করেছে। যেমন 15টি রুট দিয়ে 10টি দ্বীপের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তোমাদের মাথায় আসতে পারে, স্যার কেরালাতে দ্বীপ? হ্যাঁ, কেরালাতে অনেক নদী আছে, তার জন্য কেরালা ছোট ছোট দ্বীপে পরিণত হয়েছে কয়েকটি জায়গা, সেখানে কিন্তু এই জল মেট্রো চলে। তাহলে কোন শহরে চলে সেটা দেখে রেখো, কোচি। আর কোন রাজ্যের মধ্যে পড়ে সেটা হচ্ছে কেরালা। এরপরে ভারতের অন্যান্য নেটওয়ার্ক যদি মেট্রোর বলা হয়, মুম্বাই মেট্রো খুব ফেমাস। 2014 সালে ব্লু ইয়েলো রেড লাইন রয়েছে, মেনলি তুমি সালটা মনে রেখো মুম্বাই মেট্রোর। জয়পুর মেট্রো 2015 সালে, পিঙ্ক লাইন এখানে রয়েছে। চেন্নাই মেট্রো 2015 সালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেন্ট থমাস মাউন্ট অবধি এটা চলে। ওকে, এরপর নেক্সটে আমরা দেখব যে পাতাল রেল এবং মেট্রোর সুবিধা কী। সময় মতো পৌঁছায়, যেহেতু কোনো ট্রাফিক নেই, যানজট নেই, ট্রাফিক নেই, ঠিক আছে। আর কি, কার্বন ক্রেডিট, পরিবেশ বান্ধব, মানে পরিবেশকে কোনো ক্ষতি করে না। অর্থনৈতিক বিকাশ, এর ফলে কিন্তু কর্মসংস্থান এবং অর্থনৈতিক বিকাশ ঘটছে। পাতাল রেলের অসুবিধা কী কী? সীমিত রুট, বেশি প্রসারিত করা যায় না পাতাল রেল, কারণ অনেক বেশি সুড়ঙ্গ কাটতে হয়। বিদ্যুতের উপর নির্ভরশীলতা, বিদ্যুৎ খুব বেশি অপচয় করে, বিদ্যুৎ খুব বেশি খরচ করে পাতাল রেল। তারপর কি, রক্ষণাবেক্ষণ সমস্যা, ভূগর্ভস্থ টানেল ও লাইনের রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং জটিল এবং খুবই কিন্তু সময় সাপেক্ষ। তারপর অত্যাধিক প্রাথমিক খরচ, যখন পাতাল রেল প্রথম কোথাও বসানো হবে বা মেট্রো করা হবে, সেখানে অনেক বেশি খরচ হয়, কারণ মাটি কাটতে হয়, সুড়ঙ্গ করতে হয়, অনেক মানুষজন লাগে সেখানে, তার জন্য অনেক খরচা হয়। এবার আমরা কিছু আমাদের এমসিকিউ দেখে নেব। তোমাদের এই চ্যাপ্টারটি পুরোপুরি কমপ্লিট করে দিলাম আমি এই ক্লাসের মধ্যে, যেখানে রেলপথ তোমাদের পড়া হয়ে গেল। যদি তোমরা পরিবহনের সড়ক পথ না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সড়ক পথ অবশ্যই দেখে নিও। জলপথ এবং এরপরে আকাশপথ আমাদের বাকি রয়েছে, সেগুলো আমরা পড়ে নেব। কিন্তু তার আগে দেখে নাও আমাদের এমসিকিউগুলো, যেগুলো আসতে পারে পরীক্ষাতে, এইচএসে। দীর্ঘতম ট্রেন, মালবাহী ট্রেনের নাম হচ্ছে বাসুকি, 3.5 কিলোমিটার। দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। দ্বিতীয় দ্রুততম ট্রেন হচ্ছে গতিমান এক্সপ্রেস। ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, দার্জিলিংয়ে যেটা রয়েছে। দীর্ঘতম রেলওয়ে স্টেশন শ্রী সিদ্ধারুধা স্বামীজি রেলওয়ে স্টেশন, হুবলি কিন্তু হুগলি না, হুবলি এটা কর্ণাটকে অবস্থিত। দীর্ঘতম সুড়ঙ্গ পীর পাঞ্জাল যেটা রয়েছে 11.215, অবশ্যই নোট ডাউন করে নিও যারা যারা দেখছো,
হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এত শেষ অবধি এই ক্লাসটিকে কমপ্লিট করলে, তোমরা সত্যিই অনেক বেশি ডেডিকেটেড। তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং তোমাদের ভালো রেজাল্ট হবে অবশ্যই। আর যদি তোমরা আমার কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমার ব্যাচটি নিতে পারো, যেখানে এইগুলি কিন্তু নোট ডাউন করে নাও। হ্যাঁ, আমি বলে দিলাম, যদি তোমরা পড়তে চাও আমার কাছে স্পেশালি, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে তোমার কথা হবে। এবং এসবিআই রেডটেক অ্যাপটি ডাউনলোড করে ডিরেক্টলি জিওগ্রাফি ব্যাচটি নিয়ে নিতে পারো। 199 টাকায় আমি পুরো থার্ড সেমিস্টার তোমাদের পড়াচ্ছি। যদি তোমাদের পরীক্ষা 10 দিন আগেও এই ভিডিওটি দেখছো, তবুও যদি তুমি এই ব্যাচটি নাও অনেক উপকৃত হবে, কারণ 10 দিনের মধ্যে পুরো রিভিশন এবং নোটসগুলি পড়ে তোমার অনেক বেশি কিন্তু নাম্বার ইমপ্রুভ হবে, এটুকু আমি তোমাকে প্রমিস করছি। কারণ এই যে অ্যানিমেটেড নোট যেটা দিয়ে আমি পড়ালাম, এটাই তোমাদের গ্রুপের মধ্যে থাকবে, তোমাদের অ্যাপের মধ্যে। তুমি এটা দেখে পড়তে পারবে, আরও বেশি করে মনে থাকবে, আর চ্যাপ্টারটি কমপ্লিট করতে অনেক স্বল্প সময়, কম সময় লাগবে, আর বেশি মনে থাকবে। যেখানে তোমরা পেয়ে যাচ্ছ অ্যানিমেটেড মাস্টার ক্লাস, এই রকম ক্লাসগুলি, যেখানে তোমরা অ্যানিমেটেড নোটস, এইরকম নোটসগুলো পাচ্ছ। ডাউনলোডেবল প্রিমিয়াম নোটস, মানে প্রতিটি চ্যাপ্টারের স্পেশাল এবিটিএ প্রশ্নবিচিত্রা এবং ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তুলে দেওয়া আছে, যেগুলো তোমরা পড়লে অবশ্যই সব কমন পাবে। মক টেস্টের সুবিধা রয়েছে, এই যে পড়াটি পড়লে, এটি পড়েই তুমি মক টেস্ট দিতে পারবে তোমার ওই অ্যাপের মধ্যে, এসবিআই রেডটেক অ্যাপের মধ্যে। লাইভ ক্লাসেস রয়েছে, যেখানে সরাসরি তোমার সঙ্গে আমার কিন্তু ইন্টারাকশন হবে। তোমার যদি কোনো প্রবলেম থাকে, লাইভ ক্লাসে তুমি জিজ্ঞেস না করতে পারলেও তুমি হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করতে পারবে। রেকর্ডেড ক্লাস, যেগুলো আগের ক্লাস হয়ে গেছে, সেগুলো অ্যাপের মধ্যে রেকর্ডেড রূপে দেওয়া আছে। তোমার যখন ইচ্ছা, যতবার ইচ্ছা তুমি দেখতে পারবে। ডাউট সলভিং, তোমার যদি কোনো প্রবলেম থাকে, তুমি আমাকে পার্সোনালি মেসেজ করে আমার কাছ থেকে হেল্প নিতে পারবে। অবশ্যই অবশ্যই এই ব্যাচটি নিতে পারো। যদি 10 দিন আগেও দেখছো পরীক্ষার, তবুও তোমার কাছে হেল্পফুল। যদি তুমি এখন বর্তমানে দেখছো, 2 মাস বাকি রয়েছে, 1.5 মাস বাকি রয়েছে, অবশ্যই নিয়ে নাও। তোমার ফিউচার নিয়ে কিন্তু অনেক বেশি আমি কিন্তু ডেডিকেটেড, এবং এইচএস পরীক্ষাকে ভালো করতেই হবে, কারণ এখান থেকেই তোমাদের সাফল্যের যে সিঁড়ি, সেটি শুরু হচ্ছে। সি ইউ সুন গাইস।